বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লি না চাইলে জাতিসংঘের সাইডলাইনে হবে না বৈঠক। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, জানালেন চিফ প্রসিকিউটর। বন্দি বিনিময় চুক্তিতে চলবে ভারত থেকে ফেরানোর চেষ্টা। প্রাণের বিনিময়ে অর্জিত নতুন দেশ গড়ার স্বপ্ন থেকে বিচ্যুতির কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের অনড় থেকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার, নিজেদের যোগ্য করে গড়ে তোলার তাগিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। চট্টগ্রামে হাসনাত, মুন্সিগঞ্জে সার্জিসের মতবিনিময়। সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম হলে ছাড় নয়। এবং যুক্তরাষ্ট্র থেকে জিএসপি ফিরে পাওয়ার সবুজ সংকেত পেল বাংলাদেশ। রফতানি আয়ের তথ্যে গরমিল ঠেকাতে উদ্যোগ অন্তর্বর্তী সরকারের, জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ নিয়ে ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের শহীদ পরিবারের পক্ষে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমি কথা বলার জন্য আহ্বান জানাবো শহীদ মোহাম্মদ আহনাফ আবির আশরাফুল্লাহ এর বোন সাইয়েদা আক্তার ও শহীদ রায়হান হোসেন সাদ্দামের বোন স্বর্ণা আক্তারকে। বক্তব্য পেশ করছেন শহীদ রায়হান হোসেন সাদ্দামের বোন স্বর্ণা আক্তার। কথা বলবে হলে উনি আপনি দাঁড়ান, আপনি দাঁড়ানোর কথা না বললেন, আপনি আসেন সামনে কথা বলবে কে? জানা আছে কি বলবে? সবাইকে আসসালামু আলাইকুম। আমি গত 5 আগস্ট সরকার পদত্যাগের পর আমার মামা পুলিশের গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়। আমি তার মৃত্যুতে অনেক দুঃখিত এবং আমি আমার মামার সুষ্ঠু বিচার চাই। আমার মামাকে যেভাবে মারা হয়েছে তার সাদা শার্ট রক্তাক্ত লাল হয়ে গেছে। ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে। আমি এর মৃত্যুর বিচার চাই। যারা আমার মামাকে এভাবে মেরেছে তাদেরকে আইনে আওতা আনা হোক। সাধারণ কাজ করে খায়। বলেন আমার ভাইকে আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ভাইকে যেভাবে মারছে, সে অনেক কষ্ট করে আগুনে কাজ করে খায়। উনি হাত ভাঙ্গা ছিল, তার জন্য উনি ডাক্তার দেখাচ্ছিল মুগদার হাসপাতালে। তার স্ত্রীকে ফোন দেওয়া হয়েছিল, তখন গুলি শব্দ হয়। তখন আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম জাতীয় শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের খবর সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা। দুপুরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধের আশঙ্কা দেখছেন না তিনি। বলেছেন, যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। এক্ষেত্রে উচিত অনুচিতের বিষয়টি খতিয়ে দেখবে বাংলাদেশ।
গত 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনীকে তৈরি থাকতে বলেছেন। এ বক্তব্য নিয়েই দেখা দিয়েছে নানামুখী আলোচনা। রোববার পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যে তিনি অবাক। কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নেই। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। এদিকে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো দেশ যে কাউকে আশ্রয় দিতে পারে, তবে দেয়া উচিত কিনা সে বিষয়টি দেখবে সরকার। যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। এমনটাই জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুত সারা দেশ থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এরই মধ্যে পরিবর্তিত এই সময়ে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দায়িত্ব নিয়েই রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গণহত্যার মূল আসামি শেখ হাসিনা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। শিগগিরই সারা দেশের আলামত সংগ্রহের কাজ শুরু করা হবে। অপরাধটা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রায় সব জায়গায় সংঘটিত হয়েছে একই সাথে। প্রত্যেকটা জায়গায় একটা কমন ইনস্ট্রাকশন ছিল যে গুলি করে সব মেরে ফেলো। সুতরাং 56,000 বর্গ মাইলে আমাদের 64 জেলায় যতগুলো উপজেলা থানা আছে সব জায়গায় অলমোস্ট সব জায়গায় এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। এই অপরাধের যে আলামতগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে কম্পাইল করা। ছাত্র জনতা হত্যা মামলার আসামিদের কেউ যেন দেশের বাইরে পালাতে না পারে সে বিষয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবস্থা নেবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। নতুন দেশ গড়ার স্বপ্নে যারা প্রাণ দিয়েছেন সেই স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন দেশ গড়ার প্রতিজ্ঞায় অনড় থাকতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার তাগিদ দিয়েছেন তিনি। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গেল মাসে গঠন করা অন্তর্বর্তীকালীন সরকার পার করল 1 মাস। শিক্ষার্থীদের যে দাবির প্রতিবাদে নতুন পথে চলছে দেশ, ঐতিহাসিক সেই আন্দোলন সমন্বয়কদের নিজ কার্যালয়ে ডেকে নিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বেলা 11:30 থেকে 2 ঘণ্টা ধরে চলে এই মতবিনিময় সভা। প্রধান উপদেষ্টা সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বেশ কজন সদস্য। সমন্বয়করা দাবির সুরেই সরকারের কাছে উত্থাপন করেন তাদের চাওয়াগুলো। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি।
কারণ মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। আমরা জানি সে কাঁচা মরিচের দাম থেকে শুরু করে একদম কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। শিক্ষার্থীদের বক্তব্য শোনার পর তাদের উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি। ডক্টর ইউনূস জানান, কাঙ্ক্ষিত যে দেশের স্বপ্নে প্রাণ ঝরল মানুষের, সেই প্রয়াস থেকে পিছপা হওয়া যাবে না। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু দেশ নয়, বিশ্ব পরিমণ্ডলেও বড় জাগরণ তৈরি করেছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশী সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ। আগামীর বাংলাদেশের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হয়ে নিজেকে গড়ে তোলার তাগিদও দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। প্রথম দিন চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে মতবিনিময় সভা করেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এ সময় দেশ গঠনে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তারা। পাশাপাশি সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন। শুরু হয়েছে তারুণ্যের যাত্রা। দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হলো। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইউনূস ভবনের অডিটোরিয়ামে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি ছাত্রদের কাছ থেকে নানা পরামর্শ নেওয়ার পাশাপাশি কথা বলেন ছাত্র রাজনীতি নিয়ে। এ সময় হুঁশিয়ারি দেন সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেয়ার। গত 16 বছরে যারা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে কায়েম করেছে তাদের ফুট সোলজার্স হিসেবে ছিল, তাদের যারা এই দুশোর ছিল তারা সবাই এবং বুলবুল এবং সাইফুল রূপেই ছিল, এবং তারাই হচ্ছে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, প্রান্তিক জনপর্যায় থেকে শুরু করে গুলশান বনানী এলাকা পর্যন্ত এগুলি নিয়ে হচ্ছে কনফ্লিক্টে জড়িত। এখনের যে বাতাসটা যেদিকে বইছে তারা ঠিক সেদিকে তাদের যে প্রবাহটা সেদিকে দিতে যাচ্ছে। তাদেরকে আমাদের শুভাকাঙ্ক্ষী বলার কোনো ধরনের প্রয়োজন নাই। এদিকে একই কর্মসূচি নিয়ে মুন্সিগঞ্জে মতবিনিময় সভায় অংশ নেন আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ সময় একটি রেস্তোরাঁয় ছাত্র প্রতিনিধি, আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহতদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সার্জিস। 64টা জেলার প্রোগ্রামগুলোর দুইটা পার্ট, একটা হচ্ছে প্রশাসনিক ডিল বা কমিউনিকেশন, আরেকটা হচ্ছে অর্গানাইজেশন বা ইন্টারনাল এই যে ডিলিংসগুলো, আমাদের দুইটা কিন্তু দুই ভাগে ভাগ করা। আমাদের মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ যে জিনিসগুলো বা পলিসি বা প্রশাসনিক জিনিসগুলো কিন্তু মোমো করতেছে, মানে আমার টিমের, আমি জাস্ট লেভেল দিতে আসছি ভাই, সোজা বাংলা কথা। এছাড়া সমন্বয়কদের দল শহীদ পরিবারের পাশে থাকারও ঘোষণা দেন। একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের লালদিঘিতে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিক্ষার্থীদের উপস্থিত হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এসে জড়ো হয়েছেন। এখানে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে কিন্তু তিনি তার বক্তব্য শেষ করেছে। আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের লালদিঘির মাঠে বিভিন্ন স্কুল কলেজ, সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল কলেজ থেকে কিন্তু হাজারো শিক্ষার্থীরা এসে এখানে জড়ো হয়েছেন এবং এখানে পুলিশ সদস্যরাও কিন্তু অংশ নিয়েছেন। এবং হাসান আবদুল্লাহ বলেছেন যে অন্তর্বর্তী সরকার নিয়ে তিনি একটি কথা বলেছেন, এই যে যতদিন পর্যন্ত যে আইন বিভাগ, বিচার বিভাগ এবং প্রতিষ্ঠান যতক্ষণ সংস্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই
এই অন্তর্বর্তী সরকার তাদের কাজ করে যাবেন এবং এখানে যে শহীদ রয়েছেন সেই শহীদদের স্মরণে কিন্তু এখানে নিরাপত্তা পালন করা হচ্ছে এবং যারা শহীদ হয়েছেন তাদের যে পরিবারের সাথে কিন্তু তারা সাক্ষাৎ করেছেন এবং আগামীতে রাষ্ট্র কোন দিকে যাবে, কিভাবে সংস্কার হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখানে কথা বলেছেন এবং এখন স্লোগানে মুখর হচ্ছেন পুরো এলাকা এবং এখানে বিভিন্ন স্কুল কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে সেখানে হাজারো শিক্ষার্থী জড়ো হয়েছে। আপনারা জানেন রাখি সকালবেলা কিন্তু চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নামে যে ভবন নির্মাণ করার ফ্যাকাল্টি হয়েছে সেখানে মত বিনিময় সভা করেছেন এবং তারপরে কিন্তু এখন চট্টগ্রামের লালদিঘির মাঠে খোলা মাঠে কিন্তু তারা সেই মত বিনিময় সভা কিন্তু যুক্ত হয়েছেন এবং এখানে আপনি যেকে জানিয়ে রাখি এখানে বেশ কয়েকটি বিষয়কে সামনে আনা হয়েছে। একটি হচ্ছে আগামীতে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, শহীদদের যে পরিবার রয়েছে তাদের সাথে সাক্ষাৎ এবং সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু মত বিনিময় সভা করবেন এবং এর আগে কিন্তু হাসান আব্দুল্লাহ তিনি বক্তব্য দিয়েছেন এই যে চট্টগ্রামের মাটিতে বারবার কিন্তু এই আন্দোলন চাঙ্গা হয়ে যায়। তিনি বলছেন আন্দোলন যখন থেমে গিয়েছিল তখন কিন্তু চট্টগ্রামে 16 তারিখ মুরাদপুর থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, যদিও সেদিন 4 জনকে শহীদ হতে হয়েছিল, সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলমান আছে এবং সেই আন্দোলন এখনো চলছে। তিনি যেটি বলছেন অর্থাৎ আন্দোলন এখনো পর্যন্ত থেমে যায় না। তারা বলছে আসলে একটি দেশ স্বাধীন হওয়ার পরও কিন্তু সেই দেশকে পুনর্গঠনে কিন্তু অনেক সময় লাগে। তারই অংশ হিসাবে কিন্তু তারা বিভিন্ন জেলায় উপজেলায় কিন্তু তারা সফর করছেন এবং সেখানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কিন্তু নানা সাধারণ মানুষের সাথে, শিক্ষার্থীদের সাথে এবং সর্বস্তরের মানুষের সাথে তারা মত বিনিময় করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে লালদিঘির মাঠে লোকারন্ত শিক্ষার্থীরা পাশাপাশি সাধারণ মানুষও রয়েছেন এবং মোহর করতালিতে কিছুক্ষণ পর তারা মুখর হয়ে উঠছেন শিক্ষার্থীরা। আশেপাশে যেই স্কুল কলেজ রয়েছে সেখান থেকেও কিন্তু দল বেঁধে শিক্ষার্থীরা এসেছেন। আন্দোলনের সময় যেভাবে ছিল ঠিক সেভাবে এখনো কিন্তু তারা এই যে আজকের মত বিনিময় সভা এবং গণ অভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে না কিন্তু তারা কথা বলছেন এবং তাদের যেই মূল বক্তব্য সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কার করতে গেলে কি কি প্রয়োজন সেটি তারা মাঠ পর্যায়ে জরিপ করবে, সেখান থেকে যে পরামর্শগুলো দেবে সেগুলো তারা গ্রহণ করে কিন্তু সমন্বয়িকভাবে ঢাকা কেন্দ্রীয় সেই বিষয়গুলো জানাবেন এবং এখান থেকে বেশ কিছু দাবি আসছেন। আসলে পুলিশকে কিভাবে মাঠে এনে সক্রিয় করা যায় সে বিষয়টি বলা হচ্ছে এবং যারা এই যে সমন্বয়কদের নাম ভাঙিয়ে বিভিন্ন অনিয়ম করছে, যারা দুর্নীতি করছে তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে এবং সমন্বয়কদের নাম ভাঙিয়ে যারা তিনি হাসান আব্দুল্লাহ সকালেও বলেছিলেন আসলে একসময় সমন্বয়কদের পাওয়া যায়নি কিন্তু এখন হাজার লাখ সমন্বয়ক আসছে কিন্তু তিনি বলছেন এই সমন্বয়কদের নাম ভাঙিয়ে যারা অনিয়ম করছে, দুর্নীতি করছে, লুটপাট করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং বিশেষ করে তারা ফ্যাসিবাদ সরকারের যে অনিয়ম দুর্নীতি সেগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে আসলে যে ফ্যাসিবাদের যে চরিত্র যেই কাঠামো নিয়ে তারা দেশ শাসন করতেন সেটি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেটি করবেন না এবং সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এখানে লালদিঘির মাঠে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সেখান থেকে আগামীতে রাষ্ট্রীয় ভাবনা, রাষ্ট্র কেমন হবে সে বিষয়টি এখান থেকে তুলে নিয়ে পরামর্শ নিয়ে সেটি কেন্দ্রীয়কে জানানো হবে এবং হাসান আব্দুল্লাহ সমন্বয়ক তিনি এসেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে। সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে একটি অবাধ নির্বাচন আয়োজনের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। নতুন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আরও 4টি রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা দিতে উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান। রোববার অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। এতে অংশ নেন বিএনপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এ সময় দ্রুত সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায়। বাংলাদেশের মানুষ
রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চাই, সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। 65% বয়স 35 বছরের নিচে, এই 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য সময়সীমা স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই সরকারের প্রধান কাজ। এই সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার, মানে একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়া পর্যন্ত যে সময়, সেটা অন্তর্বর্তী সময়, অর্থাৎ তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাবেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান। তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে মনে হয় না। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভৌসির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বিকেল 4টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ অংশ নেন। আট আগস্ট থেকে 8 সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। দিনের হিসেবে মাত্র 30 দিন, কিন্তু এই মাসে রাষ্ট্রনীতিতে কি সংস্কার আনতে পারল ছাত্র জনতার সরকার? সরকারের সামনে জরুরি চ্যালেঞ্জগুলোই বা কি? নতুন এক পরিবর্তিত বাংলাদেশে সরকারের 1 মাসের খানিকটা তুলে ধরছেন তাজওয়ার মাহমিদ। শপথ গ্রহণ করতেছি যে মুক্তির মন্ত্রে দীক্ষা নিয়ে 3 দিন পর 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার মূল দাবি রাষ্ট্র সংস্কারই হয়ে ওঠে সরকারের লক্ষ্য। দায়িত্ব গ্রহণের আগের 3 দিন দেশে কোনো সরকার ছিল না। অচল হয়ে পড়ে মনোবল ভেঙে যাওয়া পুলিশ বাহিনী। 8 আগস্ট থানায় ফেরা শুরু করেন পুলিশ সদস্যরা। বিগত সরকারের আইজিপি থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠিয়ে নতুন নিয়োগ দেয়া হয়। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে শুরু হয় ব্যাপক রদবদল। স্বৈরাচারী সরকারের নিয়োগকৃত চুক্তিভিত্তিক সব সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় ডক্টর ইউনূস সরকার। সংস্কারের উদ্যোগ হিসেবে বেশিরভাগ মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের দায়িত্বে আসে নতুন মুখ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। খালি রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ। কূটনৈতিক ক্ষেত্রেও পাল্টেছে অবস্থান। এখন যেন একটু ফ্রন্ট ফুটে বাংলাদেশ। বিএসএফ এর গুলিতে মৌলভীবাজারে স্বর্ণা দাস নামে এক কিশোরী হত্যায় দিল্লিকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। ফেনীর আকস্মিক বন্যার কারণও জানতে চাওয়া হয় ভারতের রাষ্ট্রদূতের কাছে। এছাড়া জাতিসংঘের গুমবিরোধী যে সনদে শেখ হাসিনা সরকার দীর্ঘদিন স্বাক্ষর করেনি, তাতে সই করে অন্তর্বর্তী সরকার। আর জুলাই আন্দোলনের সময় বিক্ষোভ করে আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 জন বাংলাদেশিকে মুক্তির বিষয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে ক্ষমার ব্যবস্থা করেছেন প্রধান উপদেষ্টা। অর্থনীতিকে স্থিতিশীল রাখা নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান থেকে শুরু করে বেশিরভাগ অর্থনৈতিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সরিয়ে নতুন নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ভোক্তাদের কষ্ট কমাতে নিত্যপণ্যের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। সারা দেশের স্থানীয় জনপ্রতিনিধিদের সরিয়ে বসানো হয়েছে নতুন প্রশাসক। সরকারের উপদেষ্টারা বলছেন দীর্ঘদিনের অচলায়তন কাটাতে কিছুটা সময় লাগবে। লোকাল গভর্নমেন্টের একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত ক্যাপাসিটি বিল্ডিংটা হচ্ছে আমার প্রায়োরিটি। জনগণ কোন কোন সংস্কারগুলো আমাদেরকে দিয়ে করাতে চায় সেই জায়গা থেকে আসলে সময়টা নির্ধারিত হবে। তার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই আমরা নেব। বছর ধরে এদেশের মানুষ তো আসলে একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে ছিল, কেউ কোনো কথা বলতে পারেনি। এখন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, এখন একটা
জনগণের একটা সরকার গঠিত হয়েছে, সেই জায়গা থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বঞ্চনার যে জায়গাগুলো সেগুলো নিয়ে তারা প্রত্যেকটা সেক্টর থেকে কথা বলছেন এবং সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। সরকারের সবসময় ফার্স্ট প্রায়োরিটি হবে আলোচনা করা। সামনের দিনে সংবিধান সংস্কার সহ বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে এই সরকারের কাছে। অচিরেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেয়া হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। সংবিধান থেকে শুরু করে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সংস্কার, সেই সংস্কারের জন্য কাজ করবে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরার কলারোয়ায় সমাবেশ করছে বিএনপি। ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী আব্দুল আল মামুন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। একটি মামলায় ৭০ বছরের কারাদণ্ডাদেশ পেয়েছিলেন সাতক্ষীরা বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম। ৪ বছর কারাভোগের পর গত ৩ সেপ্টেম্বর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন এবং তার এই কারা মুক্তি সহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মী কারাভোগ করে মুক্ত হয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং পাশাপাশি তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ফুটবল মাঠে। এবং সেই মাঠের সমাবেশে কিন্তু স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখার পর এই মুহূর্তে বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং তিনি এখানকার নেতাকর্মীদের উদ্দেশ্যে তার যে বক্তব্য সেই বক্তব্য তুলে রাখছেন। কিছু সময় আগে তিনি বক্তব্য রাখা শুরু করেন। এর আগে কিন্তু আমরা আজ সকাল থেকেই দেখেছি সাতক্ষীরার এই কলারোয়া ফুটবল মাঠে বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা সহ অন্যান্য লোকজনও কিন্তু সাধারণ মানুষও কিন্তু এই সাতক্ষীরার ফুটবল মাঠটিতে আসতে শুরু করেন এবং বিকেল ৪টার মধ্যে কিন্তু পুরো ফুটবল মাঠটি একেবারেই পরিপূর্ণ হয়ে যায় এবং সেখানে কিন্তু নেতাকর্মীরা স্থানীয় নেতাকর্মীরা প্রথমে বক্তব্য রাখার পরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যের শুরুতে কিন্তু এখানকার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি পাশাপাশি বলছেন যে গত বেশ কিছু বছর যাবৎ যে দুঃশাসন চলেছে সেই দুঃশাসনের সময় থেকে মানুষ এখন মুক্ত হয়েছে এবং আগামীর বাংলাদেশ বা নতুন বাংলাদেশ নতুন করে সাজাতে হবে এমন আহ্বানও কিন্তু জানিয়েছেন। একটু বলে রাখি আজকের এই হাবিবুল ইসলাম যার কথা বলা হচ্ছে, যিনি বিএনপির কলারোয়া এবং তালা উপজেলায় ২ উপজেলার সাবেক সংসদ সদস্য কিন্তু একটি মামলায় তাকে ৭০ বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। সেই কারাদণ্ডাদেশের ৪ বছর কিন্তু তিনি কারাভোগ করেছেন। এর পাশাপাশি কিন্তু সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় নানা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা কারাভোগ করেছেন। এমন ৫০ জনের বেশি কারামুক্ত যারা হয়েছেন তাদেরকে কিন্তু কিছু সময় আগে এই সমাবেশ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং বক্তারা তাদের বক্তব্যে আসলে বলছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তারা আসলে প্রমাণ করতে পেরেছেন যে মামলাগুলো হয়েছে, যে মামলায় তারা আসলে শাস্তি পেয়েছেন, এই মামলাগুলো কিন্তু তারা আসলে মিথ্যা ছিল, বানোয়ার ছিল, এগুলো আসলে প্রমাণ হয়েছে এবং গত 15 বছর ধরে দেশে একরকম দুঃশাসন চলেছে। বিএনপি নেতাকর্মীদের উপরে এরকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন। পাশাপাশি গত 15 বছরে বিভিন্ন স্থানে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতির কথাও বলছেন এবং এইসবের পাশাপাশি নেতারা কিন্তু বলছেন যে এসব অপরাধ যেগুলো হয়েছে সেসবের কিন্তু শাস্তি যারা অপরাধ করেছে তাদের পেতে হবে। এর পাশাপাশি কিন্তু আগামীর বাংলাদেশ নতুন করে সাজানোর আহ্বান জানিয়েছেন এখানকার বক্তারা এবং তারা আসলে বলছেন যে নতুন করে সকলকে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তো আমার কাছে এই ছিল সাতক্ষীরা কলারোয়া থেকে বিএনপির আয়োজিত সমাবেশের সবশেষ খবর। সহকর্মী আব্দুল আল মামুন রুবেল যুক্ত হয়েছিলেন সাতক্ষীরার কলারোয়া থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারে কথা বলছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সরাসরি যাচ্ছে সেখানে। যারা সমাজের বিজ্ঞজন রয়েছেন তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতার মধ্যে, আর তরুণরা তাদের বুদ্ধি পরামর্শ এবং তেজদীপ্ত তাদের কর্মস্পৃহা দিয়ে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে আগামীর বাংলাদেশটা তারাই গঠন করবে। সেই প্রতিশ্রুতিবদ্ধ থেকে আমরা তরুণ সমাজের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই গ্রাম পাড়ায় মহল্লায় বিভিন্ন বিভাগ সিটি কর্পোরেশন যে যেখানে আছেন সবাই নিজেদের জায়গায় ঐক্যবদ্ধ হন। যেভাবে আপনারা গ্রামে বিভিন্ন সন্ত্রাসী ডাকাত সংগঠনকে ঠেকিয়ে দিয়েছেন, বিভিন্ন যে আমাদের কুগুলা এসেছে সেগুলোকে প্রতিরোধ করেছিলেন এবং
জনসমাজের সাথে মিশে জনস্বাস্থ্যের যে নীতিগুলো রয়েছে আপনারা সেগুলো প্রক্রিয়া অবলম্বন করছেন, সেগুলো আপনারা জারি রাখুন। আমরা দ্রুতই আপনাদের সাথে কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে সবগুলো কাজ শুরু করব। আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন বা অন্য কোনো কিছু থাকলে এখন আপনাদের সাথে আমাদের এই টিমের যিনি স্পোকস পারসন সামান্তা শারবিন আপনাদের সাথে এখন কথা বলবেন। প্রিয় দেশবাসী, আমরা ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছি। আমরা খুব অচিরেই আমরা জেলা কমিটি, উপজেলা কমিটি এবং এলাকা ভিত্তিক সফরের মাধ্যমে দেশের জনতা এবং ছাত্রদের সাথে, নাগরিকদের সাথে একত্রে বসে কর্মসূচি, কর্মপন্থা, প্রক্রিয়া ও পদ্ধতি নিরূপণ করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের একাত্মবোধ, গণঅভ্যুত্থানের সময়ে আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন, আমরা আশা করছি আবারও ওই দাবি পূরণ করার জন্য, ওই দাবির ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। অনেকটা দেউলিয়া হওয়ার মতো দশা, যে 10টা ব্যাংক, এই 10টা ব্যাংক স্যার আপনি মার্চ তো অনেক লম্বা প্রক্রিয়া, আমরা দেখলাম মার্জার করতে গিয়ে কি একটা হজবরল অবস্থা হলো স্যার। আলটিমেটলি স্যার আপনি কি করবেন? না, আমরা তাদেরকে এখন সাপোর্ট দিচ্ছি, টেকনিক্যাল, অ্যাডভাইজারিয়াল, লিকুইডিটি সবই তো দিচ্ছি। আমরা চেষ্টা করব যে তারাও চেষ্টা করবে তাদের ক্লায়েন্টের কনফিডেন্সটা ধরে রেখে উইথড্রলটাকে কমিয়ে লিকুইডিটি ম্যানেজ করতে। তারপরে আমরা রিস্ট্রাকচারিংয়ে যখন যাব, আমরা তো ইন দ্য প্রসেস আমরা তাদের যে ব্যাড অ্যাসেটগুলো আছে সেগুলোকে ইভ্যালুয়েট করা হবে, প্রত্যেকটা লোন বাই লোন, কে এটার মালিক, নামে বেনামে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা লাম্প করব কোন ফ্যামিলি থেকে এটা নেওয়া হয়েছে, তাদের অ্যাসেট কী আছে, সেই অ্যাসেটের দিকে আমরা যাব। তো ওই প্রক্রিয়াটা তো চলবে। তো দ্যাট ইজ দ্য আলটিমেট সলিউশন। এখনকার যেটা হচ্ছে আমি বলবো যে ইন্টেন্সিভ কেয়ারে স্টেবিলাইজ করে রাখা আছে। এটা হলো যে আমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়িয়ে আমি তাদেরকে দিতে পারছি, এরপরে গেলে আমাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়াতে হবে, সেটাও আমি চাচ্ছি না আননেসেসারি কস্ট বাড়িয়ে ফেলা। থাকতে পারে, কিন্তু আমরা এখন যেটা দিচ্ছি এটা ইমিডিয়েট এফেক্টিভ হবে। আইন দরকার হলে আমরা সংশোধন করে নেব যদি প্রয়োজন হয়, মনে করি যদি প্রয়োজনীয়তা থাকে অবশ্যই সংশোধন করব। তাহলে ওই বাকি 5% যে আমানতকারী আছে এদের মোট আমানতের কত পার্সেন্ট স্যার? এটা আমি অফহ্যান্ড তো বলতে পারবো না, আমরা হিসাব করলে বের হবে, কিন্তু এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না। যুক্ত হয়েছিলাম রাজধানীর মতিঝিলের বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে। অবশেষে মার্কিন জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। আর চলতি বছরের অর্থবছর রফতানি আয়ের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12.4%। দুপুরে রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আসন্ন বাণিজ্য মেলা আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বলেও জানান তিনি। 2013 সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের রেশ ধরে অনিরাপদ কর্মপরিবেশ সামনে এনে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপি স্থগিত করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর গেল এক দশকের বেশি সময়ে জল গড়িয়েছে অনেক দূর। ইউরোপ আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড এয়ারলাইন্স বছরের পর বছর ঢাকায় কাজ করে জানিয়ে গেছে সন্তুষ্টির কথা। এবার বাংলাদেশকে জিএসপি ফিরিয়ে দিতে মার্কিন প্রশাসনও সবুজ সংকেত দিয়েছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জিএসপির সুবিধা তো অলরেডি তাদেরকে বলা হয়েছে দেওয়ার জন্য, ওদের কিছু কন্ডিশন আছে, আমরা ফার্দার করব। আমরা আশা করি তাদেরকে বলা হয়েছে আমেরিকা ইজ
মানে আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি আছে সব দিক দিয়ে। রোববার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সংবাদকর্মীদের এমন সুখবর দিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। জানান, চলতি 2024-25 অর্থ বছর দেশের রফতানি আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12.4%। 12% আমরা গ্রোথ ধরেছি। এবার যা হয়েছে পারফরমেন্স, এরপরে 12% ধরবো। কিছু কিছু রফতানিকারকের কিছু কিছু ইস্যু আছে, ট্যাক্স ইস্যু আছে, তাই না, ব্যাংকিং ইস্যু আছে। আমরা বলেছি যতটুকু পারে আমরা এগুলো রিকনসাইল করব। সাথে সাথে আরেকটা জিনিস বলে আমরা এক্সপোর্ট যেন ডাইভার্সিফাই করি। রফতানি আয়ের তথ্যে যেন আর গড়মিল না হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রফতানি পণ্যে বৈচিত্র্য আনার পাশাপাশি বাজার সম্প্রসারণের পথে কোথাও কোনো শুল্ক বাধা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে সেসব খুঁটিনাটিও। এছাড়া বাণিজ্য মেলা আগামী বছরের জানুয়ারিতেই শুরু হবে বলে জানান তিনি। জানুয়ারি মাসে হবে, বা একটু ডেটের বিষয়, কনভেনিয়েন্সের ব্যাপার আছে। ইয়ানুস শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের নির্বাচন ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে একটি কাঠামো তৈরিতে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থায়ী সরকার উপদেষ্টা হাসান আরিফ। এছাড়া ছাত্র জনতার দিক নির্দেশনা বিবেচনায় নিয়ে সংবিধান সংস্কারের আলোচনাও চলছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। সংবিধান সংশোধন করতে গেলে আগে যাচাই বাছাই করতে হবে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। প্রক্রিয়া বলা সম্ভব না, সেটা আমাদের ফেরত যেতে হবে, যে ছাত্র জনতার কাছেই যেতে হবে, তাদের কাছ থেকেই দাবিটা আসতে হবে যে তারা কোন পদ্ধতিতে চায়। তারা কি এই সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতে চায়, নতুন সংবিধান চায়, নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে, আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায়। কমিশনকে পুনর্গঠিত করে নির্বাচন ও নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার, এমনটাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। সকালে রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন আছে তা সময় বলে দেবে। আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে একটা নির্বাচন দেব, এবং এই নির্বাচনে প্রতিটি মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আপনাদের যে ভোটাধিকার, নাগরিক অধিকার ছিল, এটাকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমরা ইন্টারিম গভর্নমেন্ট, তবে জনগণের একটা আকাঙ্ক্ষা আছে, কিছু সংস্কার, কিছু রিফর্মস আমরা করে যেতে চাই। এটা কতদিন লাগবে আগাম মন্তব্য করা কঠিন, সময় বলে দেবে আমরা কতদিন আছি। আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা আন্তোলিয়ান রোভার চ্যালেঞ্জ 2024 MISTর মঙ্গল 12টা দল রানার্স আপ হয়েছে। সকালে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST মঙ্গল 12টা দলের সফল উদযাপনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। দলটি তুরস্কে 17 থেকে 21 জুলাই অনুষ্ঠিত ARC 2024-এ রানার্স আপ হয়। প্রতিযোগিতায় 21টি দল অংশ নেয়, যার চূড়ান্ত পর্বে 200-র বেশি প্রতিযোগী অংশ নেন। চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করেছেন কমিউনিটি ব্যাংকে অস্থায়ী নিয়োগপ্রাপ্তরা। গুলশানের পুলিশ প্লাজায় ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। ব্যাংকের একটি বড় অংশ চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে 5 বছরের বেশি সময় ধরে সব দিয়ে আসছেন। তাদের অক্লান্ত পরিশ্রমকে ব্যাংক কর্তৃপক্ষ পাশ কাটিয়ে গেছেন বলে অভিযোগ। সময় সংবাদে আরও থাকছে। সন্ধ্যায় ভুটানের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। জয়ী লক্ষ্য জামাল ভুঁইয়াদের। চোটের কারণে থাকছেন না রাকিব। ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। আর খবর, ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ জয়ে আপোষহীন বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে যে কোনো মূল্যে জয় আদায় করতে চায় জামাল ভুঁইয়ার দল। চোটের কারণে এই ম্যাচে কোচের পরিকল্পনায় নেই রাকিব হোসেন। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়েই ভুটানের উদ্দেশ্যে দুটি ম্যাচ খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে যে পরিকল্পনা সহজ করে দেয় হ্যাভিয়ার কাবরেরার শিষ্যরা, এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের পরিকল্পনা বাংলাদেশের। এই ম্যাচ সামনে রেখে থিম্পুতে শেষ দিনের মতো অনুশীলন করেছে জামাল ভুঁইয়ার দল। অনুশীলনে বেশ উজ্জীবিত দেখা যায় ফুটবলারদের।
ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের ফল প্রভাব ফেলবে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। তাই প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না জামাল ভুঁইয়ারা। টিমের জন্য ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ দিচ্ছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট। ভুটান সফরের পরেই শুরু এশিয়া কাপ বাছাইয়ের দৌড়ঝাঁপ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভুঁইয়ার দল। উল্টো চিত্র জয় না পেলেও যদি এ ম্যাচে জয় আদায়ে ব্যর্থ হয় লাল সবুজ, তাহলে তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের প্রমাণ দিতে হবে এশিয়ান কাপের বাছাইয়ে। তাই শেষ ম্যাচে জয়ের জন্য আপোষহীন লাল সবুজ। ছোটখাটো সমস্যাগুলো ছিল প্রথম ম্যাচে, সেই সমস্যাগুলো আমরা এই ম্যাচে কাটিয়ে ভালো একটা ম্যাচ খেলে ইনশাল্লাহ এই ম্যাচে বিজয়ী হয়ে ফিরবে। অনুশীলনে প্রথম ম্যাচের ভুল শুধরে দিতে ফুটবলারদের নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফরা। ভুটান কৌশলে পরিবর্তন আনলেও নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যাশা বাংলাদেশের। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184 আর ভুটানের 182। প্রথম ম্যাচে জয় পাওয়ায় কিছুটা সুবিধাজনক স্থানে লাল সবুজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা। জানালেন পররাষ্ট্র উপদেষ্টা, দিল্লি না চাইলে হবে না জাতিসংঘে সাইডলাইন বৈঠক। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, জানালেন চিফ প্রসিকিউটর। বন্দি বিনিময় চুক্তিতে চলবে ভারত থেকে ফেরানোর চেষ্টা। এবং প্রাণের বিনিময়ে অর্জিত নতুন দেশ গড়ার স্বপ্ন থেকে বিচ্যুতির সুযোগ নেই। শিক্ষার্থীদের অনড় থেকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার তাগিদ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।